রাজপুত জাতির বা শক্তির উত্থানের কারণ আলোচনা করো, বা রাজপুত জাতির উত্থানের যে তত্ত্বগুলি রয়েছে সেগুলি আলোচনা করো এবং ভারতীয় সমাজে তাদের অবদান লেখো। দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর। হর্ষোত্তর যুগে উত্তর ভারতের রাজপুত জাতির অভ্যুত্থান ভারত ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা। দ্বাদশ শতাব্দীর মুসলমান আক্রমণ প্রতিহত করে হিন্দু ধর্ম, সংস্কৃতি ও সভ্যতা রক্ষার জন্য রাজপুতদের আত্মদানের বীরত্বপূর্ণ কাহিনী আজও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়ে থাকে। ডক্টর স্মিথের মতে অষ্টম ও দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তীকালে ভারতের রাজনৈতিক ইতিহাসে এই রাজপুতদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নেব পরবর্তী প্যারা। রাজপুতদের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মহলে একাধিক মতভেদ রয়েছে বা বিতর্ক রয়েছে। এই মতভেদ বা বিতর্কে রয়েছে দেখো, জিএস ওঝা, সিভি বৈদ্য প্রমুখ কাহিনী ও কিংবদন্তির উপর নির্ভর করে রাজপুতগণকে সূর্য ও চন্দ্রের বংশভূত বা বংশধর বলে অভিহিত করেছেন। মেওয়ারের রানারা ছিলেন রামচন্দ্রের বংশধর বলে দাবি করতেন তারা। আবার নৃতত্ত্বমূলক পরীক্ষার ভিত্তিতে অনেকে রাজপুতদের আর্য গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন, কিন্তু স্মিথ প্রমুখ ঐতিহাসিক এই দাবি অযৌক্তিক বলে উল্লেখ করেছেন। তাদের মতে রাজপুত জাতির আর্যীকরণের যুক্তি এই যে তারা সতীদাহ, জহরব্রত, সূর্য আরাধনা প্রভৃতি আর্যদের আচার অনুষ্ঠানগুলি অনুসরণ করত। রাজপুত রাজারা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতেন ইত্যাদি। কিন্তু এইসব যুক্তিকে খণ্ডন করে বলা হয় যে সতীদাহ, জহরব্রত বা অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি প্রথা ভারতীয়দের কাছে বহুল পরিচিত ও প্রচলিত। তাই এই অনুক্ষণ পালনের জন্যই রাজপুতদের আর্য বলা যুক্তিপূর্ণ হবে না। এই রাজপুত জাতির উত্থান সম্পর্কে কবি চাঁদ বরদাই তার অগ্নিকুল তত্ত্বের কথা বলেছেন বা তার কথা বলা যায়। পৃথ্বীরাজ রাসকাব্যে তিনি উল্লেখ করেছেন যে বশিষ্ঠ মুনির যজ্ঞকুণ্ড থেকে রাজপুত জাতির সৃষ্টি হয়েছে। যজ্ঞকুণ্ড থেকে উত্থানের ব্যাখ্যা হল অগ্নি কর্তৃক শুদ্ধিকরণ নিচব বংশ সম্ভূতদের ক্ষেত্রেই অগ্নিশুদ্ধির প্রয়োজন হয়, উচ্চ কুলজাত অর্থাৎ আর্যদের ক্ষেত্রে নয়। অবশ্য অগ্নিকুল তত্ত্বের ঐতিহাসিক ভিত্তি সম্পর্কে পণ্ডিত মহলে যথেষ্ট বিতর্ক রয়েছে বা মতভেদ রয়েছে। রাজস্থানের ইতিহাসে গ্রন্থের রচয়িতা টড এবং অন্যান্য আধুনিক পণ্ডিতদের মতে বহিরাগত হুন, গুর্জর প্রভৃতি জাতির সাথে ভারতীয় জাতিগুলির সংমিশ্রণে এই রাজপুতদের উদ্ভব হয়েছিল। বৃত্তি অনুসারে যারা রাজ্য স্থাপন করে শাসনকার্য শুরু করেছিল তারা রাজপুত বা ক্ষত্রিয় নামে পরিচিত লাভ করেছিল। রাজপুতনার কোনো কোনো অঞ্চলে রাজপুত শব্দের অর্থ ক্ষত্রিয়, সামন্ত বা জাগিরদারদের অবৈধ সন্তান বলে বিবেচিত। স্মিথও এই মতকে সমর্থন করেছেন। তবে রাজপুতদের সব গোষ্ঠীই বহিরাগত জাতির সংমিশ্রণে উদ্ভব ছিল না। যেমন চান্দেলগণ ও গাহড়বলগণ ছিল ভারতীয় জাতিগোষ্ঠী থেকে উদ্ভূত। দেখে নেব পরবর্তী প্যারা। আমরা ভারতে একাধিক রাজপুত গোষ্ঠীর উত্থান লক্ষ্য করি, যেমন চালুক্য বংশ, গুজরাটের চালুক্য বংশ। শ্রেষ্ঠ রাজা ছিলেন জয়সিংহ। এই বংশের রাজধানী ছিল আলহিলওয়ারা। চালুক্যগণ আজমিরের চৌহানদের সঙ্গে দীর্ঘস্থায়ী সংগ্রামে লিপ্ত ছিলেন, ফলে শক্তি ক্রমশ হ্রাস পেয়েছিল। সেই সুযোগে মালব, মেবার প্রভৃতি অঞ্চল বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। চৌহান বংশ। চতুর্থ বিগ্রহরাজের আমলে আজমিরের চৌহানরা এক শক্তিশালী জাতিতে পরিণত হয়। বিগ্রহরাজ দিল্লি, পূর্ব পাঞ্জাব, দক্ষিণ রাজপুতানা প্রভৃতি অঞ্চল জয় করে চৌহান শাসনকে সুবিস্তৃত করেছিলেন। এই বংশের শেষ শাসক তৃতীয় গোবিন্দ পৃথ্বীরাজকে উত্তর ভারতের শেষ শক্তিশালী হিন্দু রাজা বলে মনে করা হয়। তিনি কালিঞ্জর, আলহিলওয়ারা, রোহিলাখণ্ড, মালব প্রভৃতি স্থান নিজেও সাম্রাজ্যভুক্ত করেছিলেন। তার শেষ উল্লেখযোগ্য কীর্তি হল তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘড়িকে পরাজিত করা। অবশ্য তরাইনের দ্বিতীয় যুদ্ধ, অর্থাৎ যেটা হয়েছিল 1192 সালে, প্রথমটি হয়েছিল 1191 সালে, সেই যুদ্ধে অর্থাৎ দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ ঘড়ির কাছে পরাজিত হয়েছিলেন। পরবর্তী পারা দেখে নেব। কনৌজের গাহড়বল বংশের সূচনা করেন চন্দ্রদেব। তিনি কোলচুরিদের কাছ থেকে এলাহাবাদ, বারাণসী এবং রাষ্ট্রকূটদের কাছ থেকে পাঞ্চাল অধিকার করেন এবং এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন গোবিন্দচন্দ্র। তিনি উত্তরপ্রদেশ এবং বিহারের বিস্তীর্ণ অঞ্চল কনৌজের অন্তর্ভুক্ত করেছিলেন। নবম খ্রিস্টাব্দে যশবর্মন বুন্দেলখণ্ডে চান্দেল বংশের প্রতিষ্ঠা করেন
এই বংশের অন্যতম শাসক ছিলেন পেরামল। উত্তর দক্ষিণে প্রসারিত গোদাবরী এবং নর্মদা নদীর মধ্যবর্তী অঞ্চলে ছিল চেদি রাজ্য। লক্ষণ চেদি এই বংশের সূচনা করেন। প্রতিহার ও চেদি বংশের উপর স্বাধীন পারবার বংশের শাসন শুরু হয়। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ভোজ। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। তবে শেষ প্যারা শেষ করার আগে তোমাদেরকে বলবো, প্লিজ তোমরা আজকের এই ভিডিওর জন্য একটি লাইক করো, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। দেখে নাও এই প্রশ্নের শেষ প্যারা। উপরিউক্ত এই রাজপুত জাতিগুলি বীরত্বের সহিত তাদের আধিপত্য কায়েম করে, তবে এই বীরত্বের সত্ত্বেও এই রাজপুত জাতিগুলি সর্বদা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত থেকে নিজেদের শক্তি ক্ষয় করে। ক্রমশ তারা দুর্বল হয়ে পড়ে এবং এই দুর্বলতার সুযোগে তুর্কি আক্রমণকারীরা উত্তর ভারত আক্রমণ করলে রাজপুত শক্তিগুলি একে একে পতনের দিকে উন্মুক্ত হয়।